হ্যালো আর ওয়েলকাম, আমি আদিত্য আর আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে দার্জিলিং পর্ব 2 আর আমি আজকে যেখানে এসেছি দেখতে পাচ্ছেন নামটা হচ্ছে হ্যাপি ল্যান্ড। আর এটা কোথায় জানেন? এটা হচ্ছে নেপালে। হ্যাঁ, আমি নেপালেই দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখানে কিভাবে এলাম, মানে আমি তো ছিলাম দার্জিলিংয়ে, আপনারা লাস্ট ভিডিও তো দেখেছিলেন যে আমরা দার্জিলিং পৌঁছেছিলাম, কিন্তু দার্জিলিং থেকে কী করে আমরা এখানে নেপালে এসে পৌঁছলাম তার জন্য একটুখানি আপনাদের রিভাইন্ড করতে হবে। দার্জিলিং থেকে ঠিক সকাল 6:30টায় আমরা রওনা দিলাম নেপালের উদ্দেশ্যে। হ্যাপিল্যান্ড যাওয়ার প্ল্যান আমাদের আগের থেকেই ছিল। হ্যাপিল্যান্ড হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক, ওই অনেকটা আমাদের ইকো পার্ক, নিকো পার্ক, অ্যাকোয়াটিকা গোছের। তবে সত্যি কথা বলতে এর আগে কোনোদিন ভারতের সীমানা পার করে ওঠার সুযোগ আমার হয়নি, তাই নেপাল যাওয়ার সুযোগটা একেবারেই হাতছাড়া করতে চাইনি। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা সঙ্গে থাকলে ঠিক একদিন আরও দূরের কোনো দেশে পাড়ি দিতে পারবো। যাই হোক, আমরা দার্জিলিং থেকে একটা গাড়ি রিজার্ভ করে সেদিন গেছিলাম নেপাল। গাড়ির ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। গাড়ির ভাড়া পড়েছিল 6,000 টাকা। দামটা বেশি মনে হলেও বিশ্বাস করুন, পৌঁছতে প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল, এতটাই দূর। আপনারা রিজার্ভ না করতে চাইলে শেয়ার গাড়িও পেয়ে যাবেন দার্জিলিং বাজার থেকে টিল পশুপতি, মানে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত। গাড়ি ভাড়া পড়ে 200 টাকা, আর তারপর বর্ডারের ওপাশ থেকে আবার শেয়ার গাড়ি পেয়ে যাবেন টিল হ্যাপিল্যান্ড। এছাড়াও আপনি যদি শিলিগুড়ি থেকে আসেন তাহলে রিজার্ভ তো করতেই পারবেন, বাট শেয়ার গাড়িতেও কিন্তু মিরিক অবধি আসতে পারবেন 200 টাকায়, আর মিরিক থেকে আবার পশুপতি 100 টাকা করে গাড়ি ভাড়া পড়বে। কথা বলতে বলতে ওই দেখুন ঘুম স্টেশন চলে এসছে। ঘুম থেকে আমাদের গাড়ি ইউ টার্ন নিয়ে ঘুরে গেল সুখিয়া পোখরির দিকে। এই রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। দিনটা একটু মেঘলা হওয়ায় ভিউটা খুব একটা ভালোভাবে উপভোগ করার সুযোগ পাইনি সেদিন, কিন্তু বর্ষাকালে পাহাড় ভ্রমণের মজাও কিন্তু আলাদা। আলো আধার কুয়াশার আড়াল দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। এক পাশে ঘন জঙ্গল আর খাদ, আর এক পাশে খাড়া উঁচু পাহাড়। এইসব রোড ট্রিপগুলো কিন্তু বাড়ি ফিরে আসার পর বড্ড মিস করি প্রতিবার। এই সুখিয়া পোখরি যাওয়ার রাস্তায় পড়ল লেপচা জগৎ। আপনারা অনেকেই এই লেপচা জগতের নাম হয়তো শুনে থাকবেন। দার্জিলিংয়ের অন্যতম এই অফবিট প্লেস ভ্রমণ পিপাসু মানুষদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়। যদিও এবার লেপচা জগতে স্টে করা আমাদের হলো না, তবে পাস করতে গিয়ে দেখতে পেলাম এই জায়গা ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোমস্টে। প্ল্যান করলে কিন্তু থাকার জায়গার অভাব হবে না। লেপচা জগৎ ক্রস করে আবার বেশ অনেকখানি সেই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চড়ার অভিজ্ঞতা করে অবশেষে পৌঁছলাম আমরা সুখিয়া পোখরি। এই সুখিয়া পোখরি থেকে বাঁদিকে একটা সরু রাস্তা নেমে গেছে পোখরিয়াবংয়ের দিকে। সেই ইনফরমেশন কিন্তু আমি আপনাদের পরের একটা ব্লগে দেব যখন পোখরিয়াবং যাব, কিন্তু আপাতত চলুন এগিয়ে যাই এই সোজা রাস্তা ধরে। খানিকক্ষণ পর আমরা পৌঁছলাম সীমানা। এই জায়গাটা ইন্ডিয়া আর নেপালের একেবারেই বর্ডারে অবস্থিত, আর এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট থাকার দরুন গড়ে উঠেছে একটা ছোট্ট বাজারও। তবে সেদিন আমরা সীমানা পৌঁছেছিলাম সকাল 7:30টায়, আর তাই সদ্য কয়েকটা দোকান তখন খুলছিল, তাই বিশেষ বাজারটা এক্সপ্লোর করার সুযোগ আর হয়নি। এই ভিউ পয়েন্টটা থেকে কিন্তু খুবই সুন্দর সিঙ্গালীলা পাহাড় আর নিচে ভ্যালির দৃশ্য উপভোগ করা যায়। আর এখান থেকে সান্দাকফু যাওয়ার জন্য যে সুন্দর গ্রামটি পার হয়ে যেতে হয়, অর্থাৎ মানেভাঞ্জাং, তারও কিন্তু খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে আমরা খানিকক্ষণ সময় কাটিয়ে আবারও চললাম নেপালের উদ্দেশ্যে। এবার যে রাস্তাটা দিয়ে চললাম তার ব্যাপারে একটা মজার জিনিস শুনলাম।
আমি গাড়ির ডান পাশে বসেছিলাম, আর এই যে বন জঙ্গল বাড়ি এগুলো দেখছেন, এগুলো হচ্ছে, অর্থাৎ এই রাস্তার ডান পাশটা হচ্ছে নেপাল আর বাম পাশটা হচ্ছে আবার ইন্ডিয়া। কি অদ্ভুত মজার ব্যাপার, তাই না? এই সমস্ত দেখতে দেখতে আর গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম পশুপতিনগর ওরফে পশুপতি। এটাই হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। বর্ডারের ছবি বা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ, তাই আপনাদের এই ব্লগে আমি তার কিছুই দেখাতে পারলাম না। তবে বর্ডার পেরোতেই চোখে পড়ল মস্ত ওয়েলকাম টু নেপাল লেখা গেট, আর এটা দিয়ে ঢুকে আপনাদের বর্ডার পার করার এক্সপিরিয়েন্সটা আমি বিস্তারিত বলছি। ইন্ডিয়ার বর্ডার ছাড়ার সময় আমাদের প্রত্যেকের আধার কার্ড দেখাতে হলো বর্ডার সিকিউরিটি ফোর্সদের, আর তারপর আবার নেপাল প্রবেশ করার জন্য নেপাল বর্ডার সিকিউরিটি ফোর্সকেও আমাদের আধার কার্ড আবার দেখাতে হলো। আমাদের ওনারা প্রশ্ন করলেন কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি এবং কবে ফেরার প্ল্যান রয়েছে। আমাদের ডে ট্রিপ ছিল আর সেই দিনই ফিরে যাব, তাই সমস্ত প্রশ্নের উত্তরই আমরা সঠিক দিয়ে দিলাম। আপনারাও কনফিডেন্টলি উত্তর দিয়ে দেবেন, আর অবশ্যই অবশ্যই আধার কার্ড কিন্তু ক্যারি করবেন আপনাদের সঙ্গে। নেপালে ঢোকার পরই মানে যে পশুপতি দিয়ে যদি আপনারা ঢোকেন তাহলে এরকম একটা ছোট্ট বাজার মতো দেখবেন, আর এই সমস্ত দোকানগুলো দেখছেন, এখানে কিন্তু আপনারা আপনাদের যে যে জিনিস দরকার সেগুলো কিনতে পারেন। ইভেন ওই যে আমার আঙুল বরাবর এই দোকানটা দেখছেন, ওইখানে কিন্তু আপনারা সিম পাবেন, মানে নেপালের যে সিম, যেহেতু ইন্ডিয়ান সিম আপনাদের চলবে না। আর এইখান থেকে দেখুন, এই যে সোজা দেখতে পাচ্ছেন ওই লাল রঙের IMEPA বলে, ওখানে কিন্তু আপনারা আপনাদের ইন্ডিয়ান কারেন্সিও এক্সচেঞ্জ করতে পারবেন। নেপাল ঢুকেই আমাদের গাড়ির একটা পাস কাটতে হলো, যার দাম পড়লো ভারতীয় কারেন্সিতে 430 টাকা। এই পুরো প্রসিডিওরটা দেখলাম খুবই সুইফট হয়ে যায়, মিনিট 10 থেকে 15-র ভেতর আমরা ইজিলি নেপাল প্রবেশ করে গেলাম। আপনারা যারা শেয়ার গাড়িতে আসবেন তাদের কিন্তু এই পশুপতি থেকেই হ্যাপিল্যান্ডের জন্য আবার গাড়ি চেঞ্জ করতে হবে। পশুপতি মার্কেটও খুবই ফেমাস, এখানে শুনেছি অনেক সস্তায় জামা কাপড়ও পাওয়া যায়। তবে সেদিন আমাদের সময়ের অভাবে পশুপতি মার্কেট এক্সপ্লোর করা হয়ে ওঠেনি, পরে না হয় কোনোদিন যাবক্ষণ আবার শপিং করতে। এবার নেপালের ব্যাপারে আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য বলে দিই। নেপাল প্রবেশ করতেই দেখলাম আমাদের ফোনের টাওয়ার চলে গেল। যতক্ষণ নেপালে থাকলাম ততক্ষণ ফোনে একটাও নেটওয়ার্ক ছিল না, অতএব বুঝতেই পারছেন ভারতীয় সিম কার্ড কিন্তু এখানে চলে না। যেহেতু আমাদের ডে ট্রিপ ছিল তাই আমরা সিম কিনিনি, তবে আপনারা চাইলে কিন্তু কিনতেও পারেন। পশুপতিতে ইটসেলফ প্রচুর সিম কার্ডের দোকান রয়েছে, অনায়াসেই সেখান থেকে পারচেস করে নেবেন আপনারা। এবার বলি নেপালের টাইমের ব্যাপারে। নেপাল আমাদের থেকে 15 মিনিটে গিয়ে, মানে আমরা বর্ডার পৌঁছলাম সকাল 8টায়, তার মানে নেপালে তখন 8:15 বাজে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, বর্ডার দিয়ে ঢোকার সময় শুনলাম বর্ডার নাকি সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়, মানে ইন্ডিয়া টাইম সন্ধ্যে 6টা, তাই আমাদের তার আগেই বেরিয়ে যেতে হবে। আপনারা ডে ট্রিপে এলে অবশ্যই বর্ডারে জিজ্ঞেস করে নেবেন কটায় বর্ডার বন্ধ হয়, তাহলে তার মধ্যে আপনাকে বেরিয়ে যেতে হবে, নইলে আবার একদিন বেকার কোনো একটা হোটেল খুঁজে নেপালে কিন্তু থেকে যেতে হবে। ফাইনালি পৌঁছলাম আমরা বীরতা মোড়, যা কিনা নেপালের ঝাপা ডিস্ট্রিক্টে অবস্থিত। হ্যাপিল্যান্ড যাওয়ার রাস্তায় একটা জায়গা পড়ে, সেটার নাম হচ্ছে বীরতা মোড়। তো এই পুরো এরিয়াটা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বীরতা মোড়। তো আমরা এখানে একটুখানি কিছুক্ষণ হল্ট দিয়েছি, কারণ সকাল থেকে আসলে একদমই ব্রেকফাস্ট কিছু করা হয়নি, ওয়াশরুমও ইউজ করার ছিল। তো তাই জন্য এখানে এই যে দোকানটা, কোয়ালিটি নান অ্যান্ড ভোজনালয়, তো এখান থেকে একটুখানি টুকটাক রুটি আর লুচি টাইপের কিছু একটা খেয়ে নেব, খেয়ে আমরা হ্যাপিল্যান্ডের দিকে রওনা দেবো। এখান থেকে শুনছি হ্যাপিল্যান্ড খুবই কাছে, বেশিক্ষণ ডিস্টেন্স নয়। অ্যাকচুয়ালি ভয়েস ওভারে আমি যখন পরে ভয়েস ওভারটা করবো তখন আমি সেখানে বলে দেবো এক্স্যাক্টলি এখান থেকে কতটা ডিস্টেন্স, কারণ এই মুহূর্তে আমি চেক করতে পারছি না, যেহেতু আমার ইন্ডিয়ান সিম, আর এখানে ইন্ডিয়ান সিম কাজ করছে না, তো নেটওয়ার্ক একদমই নেই। তো এখান থেকে একটুখানি ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার গাড়ি চেপে এগিয়ে যাব আমরা হ্যাপিল্যান্ডের দিকে। এই দোকানটায় আমরা কচুরি, ডাল আর চা খেলাম সবাই মিলে। দেখলাম 1 প্লেট কচুরির দাম নিল আমাদের টাকায় 60 টাকা, যাতে ছিল 4টে করে কচুরি আর ডাল, আর সঙ্গে 20 টাকা করে চা। তবে এনাদের সার্ভিস একেবারেই কিন্তু ভালো নয়। অনেকক্ষণ বসে থাকার পর আমরা খাবার পেলাম, আর
ডালটা ডাল নাকি জল সেটা কিন্তু একেবারেই বোঝার উপায় নেই। বুঝলাম নেপাল হালকা একটু এক্সপেন্সিভ, এর থেকে আরও ভালো ব্রেকফাস্ট কলকাতায় আরামসে 20 থেকে 30 টাকায় হয়ে যায়। বীরতামোড় থেকে হ্যাপিল্যান্ডের দূরত্ব 13 কিলোমিটার, আর বীরতামোড় থেকে নাকি কাঠমান্ডু যাওয়ার জন্য প্রচুর বাসও রয়েছে। এবার আসি নেপালের কারেন্সির বিষয়। নেপালের তুলনায় কিন্তু আমাদের ভারতীয় কারেন্সি বেশি স্ট্রং, মানে আমাদের 100 টাকা নেপালের 160 টাকা হয়, তার মানে আমাদের 1 টাকা হচ্ছে নেপালের 1 টাকা 60 পয়সা। তবে বর্ডার এরিয়া বা ইভেন হ্যাপিল্যান্ডে বা তার আশেপাশে দেখলাম খুবই ইজিলি ইন্ডিয়ান কারেন্সি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যায়। তাই আমরা কারেন্সি এক্সচেঞ্জ করিনি, তবে জানি না নেপালের বেশি ইন্টেরিয়ারে গেলে ইন্ডিয়ান কারেন্সি চলবে কিনা। এই প্রসঙ্গে বলে রাখি, পশুপতিনগর থেকে কাঠমান্ডু রোড ট্রিপ করতে কিন্তু অলমোস্ট 14 ঘন্টা সময় লাগে। তার মানে বুঝতেই পারছেন আমরা বর্ডারের কতটা কাছাকাছি ছিলাম। আপনাদের যদি কারেন্সি এক্সচেঞ্জ করতে হয় তাহলে বর্ডারেই প্রচুর ছোট ছোট এক্সচেঞ্জ করার দোকান পেয়ে যাবেন। ইভেন দেখবেন কিছু লোক বর্ডারেই আপনাদের কারেন্সি এক্সচেঞ্জ করার অফার দিচ্ছেন। তবে এনাদের কাছ থেকে না করাই ভালো, কারণ এক্সচেঞ্জ রেটটা এনারা একটু হাই নেওয়ার চান্সেস থাকে। কোনো বিশ্বস্ত ব্যাংক বা এক্সচেঞ্জ অফিস থেকেই এক্সচেঞ্জ করা ভালো। আরেকটা জিনিস বলে রাখি, যদিও আশেপাশে সবখানেই দেখবেন ইন্ডিয়ান কারেন্সি অ্যাকসেপ্ট হয়, তবে যখনই আপনাকে কিছুর ব্যালেন্স দেবে সেটা কিন্তু সবসময় নেপালি কারেন্সিতেই দেবে। তাই আইদার আপনারা এক্স্যাক্ট দাম দেওয়ার চেষ্টা করবেন বা ব্যালেন্সে পাওয়া নেপালি কারেন্সি নেপাল ছাড়ার আগেই এক্সচেঞ্জ করে নেবেন, বা আরেকটাও কাজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাজ আ মেমেন্টো নেপালি কারেন্সি আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারেন। আমি পার্সোনালি কিছু টাকা ওখানেই কেনাকাটি করে খরচা করে দিয়েছিলাম, আর কিছু টাকা স্মৃতি হিসেবে নিজের সঙ্গে ইন্ডিয়া ফিরিয়ে নিয়ে এসেছি। তবে সত্যি কথা বলতে ফার্স্ট টাইম অন্য কারেন্সিতে ট্রানজ্যাকশন করতে কিন্তু আমার বেশ মজা হচ্ছিল, আর তার সঙ্গে আমার অর্ধেক সময় তো চলে গেল জিনিসের দাম আর ব্যালেন্স ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্সন করতে করতেই। যেতে যেতে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, অনেকগুলো ব্রিজ পার হয়ে যেতে হয় হ্যাপিল্যান্ড, আর প্রত্যেকটা ছোট থেকে বড় সেতুর এখানে সুন্দর সুন্দর নাম রয়েছে, যদিও এখন একটাও নাম আমার কিন্তু মনে নেই। নেপালের এই সমস্ত শোভা দেখতে দেখতে হঠাৎ দেখতে পেলাম ডান পাশে একটা রাস্তা ঘুরে যাচ্ছে, আর সাইডে লেখা হ্যাপিল্যান্ড। এই রাস্তাটা হাইওয়ে নয়, সম্ভবত একটা ছোট কোনো বসতি এলাকা, তার আশেপাশ দিয়ে এই রাস্তা চলে গেছে হ্যাপিল্যান্ডের দিকে। খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম হ্যাপিল্যান্ড, আর প্রবেশদ্বারের সামনেই রয়েছে মস্ত পার্কিং এরিয়া। এখানেই গাড়ি রেখে যেতে হবে আমাদের টিকিট কাউন্টারের দিকে। হ্যাপিল্যান্ড ঢোকার জন্য টিকিট আপনাকে এখান থেকে কাটতে হবে, আর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনালসের জন্য টিকিটের ভ্যালু হচ্ছে 130 রুপিস পার হেড, আর নেপালি কারেন্সিতে সেটা 200 পার হেড। এরকম ধরনের কিছু একটা টিকিট আপনাকে দেবে, তো এইটা দেখিয়ে কিন্তু আপনাকে ভেতরে এন্ট্রি করতে হবে। প্রবেশ করেই বুঝতে পারলাম পার্কের ভেতরটা খুবই বড় এবং ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানে প্রত্যেকটা জায়গায় মনে হবে দাঁড়িয়ে একটা ছবি তুলি। পরিবারের কচিকাচারা এখানে এলে কিন্তু খুবই আনন্দ পাবে। চোখে পড়ল নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার একটা স্টল, তারপর একটা বেশ বড় ক্যান্টিনও। একটা মস্ত নাগরদোলাও দেখলাম, কিন্তু সেদিন কোনো কারণবশত সেটি চলছিল না।
চললেও যে আমি গিয়ে চাপতাম তা ঠিক নয়, তবে পরিবারের বাকিরা হয়তো চড়ত। আমি আবার এইসব ফান রাইডসের খুব একটা ফ্যান নই। যাই হোক, বললাম না, যেদিকেই তাকাবেন সেই দিকেই সৌন্দর্য দেখতে পাবেন এই পার্কে। প্রচুর ছবি তোলার জায়গা এখানে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা ফিশ স্পা। ওই জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকতে হয়, আর অসংখ্য মাছেরা এসে পা থেকে সমস্ত ময়লা খেয়ে আপনার পা পরিষ্কার করে দেবে। এই পার্কে যতগুলো অ্যাক্টিভিটিস আমি জিজ্ঞেস করলাম সবই বলল নেপালি কারেন্সিতে 50 টাকা করে। ওই আমাদের কারেন্সিতে 35 টাকা মতো। পার্কটার ঠিক মাঝখানে রয়েছে একটা প্রকাণ্ড লেক, আর এই লেকটায় আবার রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও। তাছাড়া লেকটায় দেখতে পেলাম প্রচুর রাজহাঁস, আর একটা খুব মজার জিনিসও দেখলাম, তা হচ্ছে এই লেকের মাছগুলো। হাজার হাজার গোল্ডেন কার্প যেন লেকে কিলবিল করছে। এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম আগ্রার আদলে তৈরি করা মিনি তাজমহলের চত্বরে। এখানেও প্রচুর মানুষের ছবি তোলার ভিড় দেখতে পেলাম। তাজমহল চত্বরের ঠিক পাশেই রয়েছে সুইমিং পুল। চলুন এবার সুইমিং পুলের দিকে এগিয়ে যাই। সুইমিং করার এখানে আলাদা টিকিট রয়েছে। নেপালি কারেন্সিতে 300 আর ইন্ডিয়ান কারেন্সিতে 200 টাকা করে। এছাড়া সুইমিং কস্টিউম ভাড়া করতে নেপালি কারেন্সিতে 100 টাকা, আর লকার ইউজ করতে নেপালি কারেন্সিতে 50 টাকা দিতে হবে। প্রপার সুইমিং কস্টিউম ছাড়া কিন্তু এখানে পুলে অ্যালাউড না, তাই আপনারা সুইমিং কস্টিউম বাড়ি থেকে ক্যারি করলে ভালো, নইলে এখান থেকে ভাড়া করে তবেই কিন্তু আপনাকে পুলে অ্যালাউ করবে। পুলের পাশেই দেখলাম রেন ডান্সের একটা ব্যবস্থাও রয়েছে, এটাও এই সুইমিং টিকিটের মধ্যেই ইনক্লুডেড। এইসব দেখে আমরা চলে গেলাম দোলনার দিকে। প্রকাণ্ড লম্বা দোলনা, অনেকটা ওই বিদেশে বালি বা মলডিভসের অনেক রিল বা ছবিতে যেমন দেখা যায় ঠিক তেমন। এখানে দোলনা চড়তে 50 নেপালি টাকা মাথাপিছু লাগে। আমাদের দুজনের 100 টাকায় 3-4 বার ওনারা দোলনায় ঝুলিয়ে দিলেন। আমাদেরই ফোনে আবার প্রচুর ছবি আর ভিডিও তুলে দিলেন। আমার এমনিতেই একটু হাইটের ফোবিয়া রয়েছে, তার উপর এত উঁচুতে দোলনা চড়তে প্রথমটা বেশ ভয়ই করছিল। মনে হচ্ছিল যদি ছিঁড়ে যায় তো সোজা নিচে গিয়ে পড়ব। তবে ভালো ভিডিও তোলার জন্য অতি কষ্টে শিষ্টে মুখে কোনো রকমে হাসিটা ধরে রেখেছিলাম। এরপর দোলনা থেকে নেমে পার্কের বাকি অংশটুকু ঘুরে দেখলাম। একেবারেই ভ্যালিতে হওয়ার ফলে দুপুরবেলা কিন্তু একেবারেই যাকে বলে কাঠফাটা রোদ্দুর, সেরকম রোদ্দুর মাথায় এসে পড়ছিল, আর বেশ গরম লাগছিল। মনে হচ্ছিল আবার যেন কলকাতার ওই 47 ডিগ্রি গরমে ফিরে এসেছি। আর এই গরমেও দেখুন এদের দোলনা চড়া কিন্তু থামছে না। এবার চলুন যাই একদম পার্কের টপমোস্ট ভিউ পয়েন্টে, যার নাম সেলফি ডারা। এখানে উঠতে তো আমার প্রায় কালঘাম ছুটে গেছিল। এতগুলো সিঁড়ি পার হয়ে যেতে হয়েছিল ওপরে, কি বলবো। কিন্তু এত কষ্টের পর ওপরে উঠে কিন্তু সত্যি মনটা বেশ খুশি হয়ে গেল। ওপর থেকে আশেপাশটা এত সুন্দর দেখাচ্ছিল যে কি বলবো। এখানেই আবার একটা সেলফি পয়েন্টও রয়েছে। প্রচুর ছবি আর ভিডিও তুলে আস্তে আস্তে আমরা নিচে নেমে এলাম। এত প্রচণ্ড গরম আর সহ্য করতে পারা যাচ্ছিল না, তার উপর আবার খিদেও পেয়েছিল খুব। সেই কখন 4টে লুচি খেয়েছি, আর ওই ডাল না জল কি খেয়েছি তাও বুঝতে পারিনি। সে কি আর এতক্ষণ পেটে থাকে। এবার বেরিয়ে কোথাও একটা লাঞ্চ করতে হবে, তারপর আবার 6টার মধ্যে আমাদের নেপাল বর্ডার ক্রস করার ব্যাপারও রয়েছে। তাহলে গুটি গুটি পায়ে চলুন পার্ক থেকে বেরিয়ে পড়ি। তাহলে হ্যাপিল্যান্ড দেখা শেষ হয়ে গেল, এবার বেরিয়ে যাব। বেরিয়ে কিছু একটু খেয়ে নেব টুকটাক, সেরকমভাবে ভালো ব্রেকফাস্ট তো করা হয়নি, তো লাঞ্চ করে এবার গাড়ি করে ফিরে যাব আবার দার্জিলিং। আর আপনারাও যদি এরকম দার্জিলিংয়ে আসেন তাহলে একদিনের জন্য আপনারা কিন্তু হ্যাপিল্যান্ড বা নেপালের একটুখানি সাইট সিইং আপনারা করে যেতেই পারেন, ভালোই লাগবে। আর আশা করলাম আপনাদের সমস্ত ডিটেলস কিভাবে আসবেন হ্যাপিল্যান্ড এবং ভেতরে কি কি দেখবেন ভালো করে আপনাদের বলতে পেরেছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট তো করবেনই। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আপনি কিন্তু করেই দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। স্টে টিউনড
ফর দার্জিলিং এপিসোড 3। নমস্কার।